আচ্ছা, গ্রোথ অফ রিটেল স্টোরটা করিয়েছিলাম। বেসিক্যালি আমরা কাস্টমার প্রোফাইল নিয়ে আলোচনা করছিলাম, আগেকার দিনের সাথে এখনকার জেনারেশনের যে পার্থক্য। ঠিক আছে, তো এখানে কি কি ছিল? বেসিক্যালি কিছু কিছু পার্থক্য ছিল আগেকার দিনের সাথে এখনকার দিনে। যেমন আগেকার দিনের ম্যাক্সিমাম ছিল একান্নবর্তী পরিবার, ঠিক আছে, অনেক বড় পরিবার ছিল। এখনকার দিনে সেটা চলে আসছে না, ছোট পরিবারে। আচ্ছা, নাম্বার টু হচ্ছে আগেকার দিনের লোকদের হাতে সময় অনেক ছিল, অনেক সময় ছিল। আগেকার দিনের লোকরা ম্যাক্সিমাম কৃষিজীবী ছিলেন, এবং সন্ধ্যার পরে কারোর কোনো কাজ ছিল না, বিকালের পর থেকে কারোর কোনো কাজ ছিল না। এখনকার দিনে কি হচ্ছে, ম্যাক্সিমাম চাকরিজীবী, এবং আহ, তোমার নিজেরাই দেখবে যে বাড়ির সামনে দিয়ে 11:30 রাত 11:30 সময় অনেকে বাড়ি ফেরে অফিস থেকে। আচ্ছা, তো লোকদের টাইম কম। আচ্ছা, নাম্বার থ্রি হচ্ছে আগের দিন লোকদের কাছে টাকা কম ছিল। খরচ, টাকা কম ছিল বলতে আমি অ্যাকচুয়ালি বলছি খরচ করার জন্য, মানে খরচ করার জন্য টাকা কম ছিল। খরচ করার জন্য টাকা কম বলতে যেমন আহ, যা আয় করতো তার যেহেতু অনেক বড় পরিবার ছিল, এক একটা ফ্যামিলিতে 6-7 জন, 5-6 জন করে ছেলে মেয়ে ছিল, তাই না, সন্তান থাকতো। এখনকার দিনে কি হচ্ছে, দু 1 2 3 তিনের ওপরে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে থাকে না, তাই না? তো সন্তান কমে যাচ্ছে, তো ফ্যামিলিও ছোট হচ্ছে। আর এতে কি হচ্ছে, টাকাও কম খরচ হচ্ছে, ফ্যামিলিতে কম টাকা দিতে হচ্ছে, ফ্যামিলি ছোট হয়, টাকা কম খরচ হচ্ছে। তাছাড়া আগেকার, আচ্ছা, তাছাড়া আগেকার দিনে শুধুমাত্র হাজবেন্ডই ইনকাম করতো, এখনকার দিনে হাজবেন্ড প্লাস ওয়াইফ দুজনেই ইনকাম করছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু টাকা আগেকার দিনে থাকতো না, বেশি থাকতো না হাতে, সেহেতু টাকা বেশি খরচ করতো না সেকেন্ডারি নিডস এর জন্য। সেকেন্ডারি নিড বলতে মানে ভালো জামা কাপড়, ভালো খাওয়া দাওয়া, কোনো সিনেমা দেখা, কোথাও ঘুরতে যাওয়া, এইগুলো খুব বেশি হতো না আগেকার দিনে, যেহেতু টাকা কম থাকতো, বা কালচারও সেরকম ছিল না। মানে এখনকার দিনে কি হয় যে আহ, যে পাবে যাওয়া বা বারে যাওয়া এখনকার দিনে কমন। আগেকার দিনে বাইজি বাড়ি বলতো, তাই না? আগেকার দিনে ওটা বাইজি বাড়ি বলতো, বা যাই হোক, যেটাই বলতো না কেন, নাইট ক্লাবে যাওয়া, পাবে যাওয়া এমনি যেটা খুব কম। মানে আমি কলকাতার দিকে অনেক মেয়েরা পাবে যায়, বা সিগারেট খাচ্ছে, বা বিয়ার নিয়ে রাস্তায় হাঁটছে, অনেক মেয়েরা আছে এরকম। আগেকার দিনে তো তুমি করতে পারতে না, আগেকার দিনে তুমি ভাবতেই পারো না যে তুমি একটা মেয়ে হয়। ইভেন ছেলেরাও, ছেলেরাও পাবে যাচ্ছে বা নাইট ক্লাবে যাচ্ছে, কেউ ভাবতে পারতো না। হুম, কেউ ভাবতে পারতো না এরকম হতে পারে। তো কালচার অনেকটা চেঞ্জ হচ্ছে। তাছাড়া এখনকার দিনের লোকরা অনেক বেশি শিক্ষিত, তাদের স্টাইল সম্পর্কে, তাদের জামা কাপড় সম্পর্কে, যেটা আগেকার দিনের লোকরা ছিল না। হ্যাঁ, আগের দিনের লোকরা এত বেশি শিক্ষিত ছিল না। ওকে, এই হচ্ছে বেসিক্যালি পড়িয়েছিলাম মেইনলি। তাছাড়া মাদার কোম্পানি, সিস্টার কোম্পানি করেছিলাম। মাদার কোম্পানি হচ্ছে যেমন এই যে রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স গ্রুপের আন্ডারে রয়েছে রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ট্রেন্ড। তো রিলায়েন্স গ্রুপ হচ্ছে মাদার কোম্পানি, আর রিলায়েন্স থেকে বেরোচ্ছে কি, রিলায়েন্স ফ্রেশ বেরোচ্ছে, রিলায়েন্স ট্রেন্ড, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্সের পেট্রোকেমিক্যাল, রিলায়েন্সের আর যা যা আছে, অ্যাকচুয়ালি রিলায়েন্সে আরো অনেক কিছু আছে। তো এইগুলো হচ্ছে রিলায়েন্সের থেকে বেরোচ্ছে। তো সেই হিসেবে রিলায়েন্স হচ্ছে সেখানে মাদার কোম্পানি। হ্যাঁ, এবং তার কাছ থেকে যে যে কোম্পানি, ছোট ছোট ব্র্যান্ড গুলো বেরোচ্ছে বা ছোট ছোট কোম্পানি গুলো বেরোচ্ছে, সেগুলোকে বলা হয় সিস্টার কোম্পানি। কারো কোনো প্রশ্ন আছে? মোটামুটি এইটুকুই করেছিলাম না কালকে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর এটা করে দিয়েছিলাম রিটেল ট্রায়াঙ্গেলটা কি। আচ্ছা, আজকে ধরবো, আচ্ছা এগুলো কি করেছিলাম? না না। আচ্ছা, এবারটা রিটেল ফরম্যাটস নিয়ে কথা বলি। রিটেল ফরম্যাটস হচ্ছে আমি প্রথমে তোমাদের পড়েছিলাম রিটেল দু প্রকারের, একটা হচ্ছে অর্গানাইজ রিটেল, একটা হচ্ছে আনঅর্গানাইজ রিটেল। ওটা আনঅর্গানাইজ রিটেলটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, এবং তোমরা যে চাকরি পাবে, বা মানে আমরা এখান থেকে যে ইন্টারভিউতে পাঠাবো, বা তোমরা যাই করো না কেন, আনঅর্গানাইজ রিটেল নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের যা কাজ অর্গানাইজ রিটেল নিয়ে, আমাদের পড়াশোনা অর্গানাইজ রিটেল নিয়ে। তো অর্গানাইজ রিটেলের মধ্যে 4টে ভাগ আছে। একটা হচ্ছে ওনারশিপ, একটা হচ্ছে
স্টোর বেস ডিটেল, নন স্টোর বেস ডিটেল আর এমার্জিং ফরম্যাট। এমার্জিং ফরম্যাটটা এত বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি তিনটে বেশি ইম্পর্টেন্ট: ওনারশিপ, স্টোর বেস ডিটেল আর নন স্টোর বেস ডিটেল। আচ্ছা, স্টোর বেস ওনারশিপের মধ্যে এতগুলো ভাগ আছে, জাস্ট গল্পের মতো করে শুনে যাও, অত কিছু ভাবতে হবে না। তোমাদের প্রশ্ন, অনেকে জয়েন করছে। ঠিক আছে, তো জাস্ট গল্পের মতো করে শুনে যাও, কোনো অসুবিধা নেই। তোমাদের প্রশ্ন কিরকম আসতে পারে, হয়তো বললো বিগ বাজার কি টাইপের রিটেল স্টোর, কনভেনিয়েন্স স্টোর, কনভেনশনাল স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর বা ফ্র্যাঞ্চাইজি অপারেটেড কি টাইপের, তোমাকে বলতে হবে। বা হয়তো বললো যে লেকমি স্টোর ইন শপার স্টপ, এটা কি টাইপের স্টোরের কথা বলছে, কম্বিনেশন স্টোর, চেইন ওন বাই ম্যানুফ্যাকচার, লিড ডিপার্টমেন্ট, ফুল লাইন ডিফারেন্ট স্টোর, তোমাকে উত্তর দিতে হবে, ঠিক দিতে হবে। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমি আগে প্রশ্নটা বলে দিলাম, এবারটা আমি ভিতরটা বলছি। ওটা ওনারশিপের মধ্যে প্রতিটা ভাগ, ওনারশিপ মানে কি, ওনারশিপ মানে এটা কি, নিজের। নিজে, একদম নিজে। ওনারশিপের মধ্যে রয়েছে ইন্ডিপেন্ডেন্টলি ওন। ইন্ডিপেন্ডেন্টলি ওন হচ্ছে দিস স্টোরস আর ওন বাই ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল কিরানা স্টোর, টেইলার শপ, মেডিসিন শপ এক্সেট্রা। এই ধরনের দোকানগুলো, যে দোকানের মালিক সেই কিন্তু দোকান চালায়, যেমন মুদিখানার দোকান, টেইলরের দোকান, মেডিসিন দোকান, এইগুলো। ঠিক আছে, তোমরা নিজেরাও জানো মুদিখানার দোকান বা মেডিসিনের দোকান দেখবে। তো ইন্ডিপেন্ডেন্টলি ওন হচ্ছে এইগুলো, পাড়ার ছোট ছোট দোকানগুলোকেই ইন্ডিপেন্ডেন্টলি ওন বলা হয়, মানে নিজের দোকান, নিজেই ওখানে সেলস পার্সন হিসেবে রয়েছে, নিজেই দোকানে যেমন সমস্ত কেনা বেচা বা সবগুলো সে দেখছে। তারপরে চেইন ওন। চেইন ওন হচ্ছে দিস হ্যাভ মাল্টিপল স্টোরস অল অ্যারাউন্ড ইন্ডিয়া ওন বাই এন ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ, for example Shoppers Stop, Westside and Pantaloons. These have multiple stores all around India owned by an individual or a group. এর মানে হচ্ছে এই ধরনের এই চেইন ওন টাইপের যে রিটেল কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো আচ্ছা, কে কে নতুন জয়েন করেছে বলো তো? আজকে প্রচুর, 17 জন আজকে। লিপিকা দাস বর্মন, হ্যাঁ স্যার, আমি তো নতুন নই, পুরনো। আচ্ছা, কে কে জয়েন নতুন কে কে করেছে? কারণ এই 17, আজকে 17 মানে 16 জন, 16 না 15 জন, 15 জন থাকে না, 12-13 জনের বেশি উঠেই নাই। ঠিক আছে, জয়েন করেছে ভালো, এটা যেন থাকে, এই সংখ্যাটা যেন থাকে। আচ্ছা, বলে রাখি কালকে কিন্তু 2:30 থেকে তোমাদের ক্লাস নেব। ঠিক আছে, কালকে 2:30 থেকে ক্লাস নেব তোমাদের। 2:30 সময় লিঙ্ক চলে যাবে, গুগল মিটেই যাবে। আর তোমরা কল্যাণীর সাথে ক্লাস করবে, মানে কল্যাণী 2:30 থেকে কল্যাণী ক্লাস হয়, তো কল্যাণীর সাথে তোমরা ক্লাস করবে। কালকে ইন্টারভিউ নিয়ে কথা বলবো, ইন্টারভিউ নিয়ে কালকে কথা বলবো। তো কালকে ক্লাস এই রে স্যার, কালকে 2:30 থেকে ক্লাস হলে তো আমার হবে না। হবে না, অসুবিধা নেই, তুমি দেখে নিও, ভিডিওটা দেখে নিও। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার কথা। ঠিক আছে, আমার ভাই 2:30 থেকে না করে 2 থেকে করলে একটু ভালো হতো। আধ ঘন্টার জন্য কি সুবিধা হবে তোমার? আধ ঘন্টার জন্য আমার 3টে থেকে ক্লাস আছে, তো আপনি 2 থেকে করলে ম্যাক্সিমাম আপনার ক্লাসটা 3টে শেষ হয়ে যাবে, কি 3টের কিছুক্ষণ আগে, তার 3টে থেকে পরের ক্লাসটা আমি জয়েন করতে পারবো। ঠিক আছে, আমি কথা বলে দেখছি। হ্যাঁ, আমি আচ্ছা কথা স্যার, বলে কারণ দেখছি কালকে। আপনি যেহেতু বলছেন এই যে ইন্টারভিউ রিলেটেড কথা বলবেন, এগুলো একটু প্রেজেন্ট থেকে আমারও কথা বলাটা আচ্ছা, বলে সুবিধা হয়। বুঝতে পেরেছি, কিন্তু যদি এখন সব নির্ভর করছে, কারণ ওরা 2:30 ক্লাস করে। ঠিক আছে, এবারে দেখি। ঠিক আছে, আমি বলছি যে কথা বলে দেখি। ঠিক আছে, তো আচ্ছা, দুটোর সময় ওরা পারে, তো নো ইস্যু, ঝামেলা থাকবে না। ঠিক আছে, okay, স্যার। ওকে। আচ্ছা, তো ইন্টারভিউ নিয়ে কথা বলবো। যাই হোক, যারা যদি জয়েন করতে না পারে বা কোনো অসুবিধা থাকে, তো কালকে অন্তত ইউটিউবটা দেখে নিও পুরো ক্লাসটা। কারণ আমি 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 কোনো সময় এটা বলছি না যে তোমরা প্রতিটা ক্লাস আমার দেখো,
কিন্তু কালকেরটা বেসিক্যালি বলছি কারণ ইন্টারভিউটা যে কারোর জন্য পার্সোনাল কাজের জন্য লাগবে, ইন্টারভিউটা সারা জীবন লাগবে, ইন্টারভিউটার দিন মিস করো না। আচ্ছা, তো চেইন ওনটা কি? চেইন ওন হচ্ছে এমন কোম্পানি, যেসব কোম্পানি হয় একজন নয় একটা গ্রুপ মিলিয়ে ওরা তৈরি হয়েছে এবং তাদের সেই সব কোম্পানির দোকান সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। ঠিক আছে, এটা এই লিখেছে, দিস হ্যাভ মাল্টিপল স্টোর অল অ্যারাউন্ড ইন্ডিয়া। সারা ভারতবর্ষে বিভিন্ন দোকান রয়েছে, ওন্ড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ, এবং সেসব কোম্পানিগুলো অধিকার করে রয়েছে হয় একজন নয়তো কোনো গ্রুপ। যেমন যেমন রিলায়েন্স রয়েছে, রিলায়েন্স ফ্রেশ, শপার স্টপ, ওয়েবসাইট, প্যান্টালুনস, এইগুলো হচ্ছে এক্সাম্পল। চেইন ওনে কি হয় বলতো? বেসিক্যালি এরা ধরো আমি শপার স্টপে কাজ করতাম, তো আমি শপার স্টপের উদাহরণই টানছি। শপার স্টপে কি হতো? শপার স্টপে তোমার ওদের হেড অফিস হচ্ছে মুম্বাইতে, এবার ভারতবর্ষ তো বিশাল বড় দেশ, তাই না? ভারতবর্ষ বিশাল বড় দেশ, এবং ওদের দোকান কম বেশি 100টার মতো ওদের সারা ভারতবর্ষে দোকান আছে। আমার ঠিক খেয়াল নেই, এখন জানি না, অনেকদিন ছেড়ে দিয়েছে কাজ ওখানে, তো আমি জানি না এখন ওদের কি কতটা দোকান আছে। তো আমি যত জানি 100 কম প্লাস মানে 100টা ওদের দোকান আছে সারা ভারতবর্ষে। তো এবারে 100টা দোকানকে একটা অফিস চালানো অসম্ভব, মানে একটা হেড অফিস যদি 100টা দোকানকে চালাতে যায় সে পাগল হয়ে যাবে। এই জন্য কি করে, এই জন্য ওরা পুরো ভারতবর্ষকে 4টে ভাগে ভাগ করেছে, আর প্রতিটা ভাগকে একটা জোন বলা হয়, ইস্ট জোন, সাউথ জোন, নর্থ জোন, ওয়েস্ট জোন, এভাবে ভাগ করেছে। এবারে ধরো এক একটা জোনের মধ্যে 4-5টা করে রাজ্য রয়েছে, তাই না? পুরো ভারতবর্ষকে মাঝখান থেকে ভাগ করছে। তো এক একটা জোনের মধ্যে 4-5টা করে রাজ্য রয়েছে। ধরো আমাদের ওয়েস্ট জোনের মধ্যে আমরা রয়েছি, আমাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে, ত্রিপুরা রয়েছে, আসাম, মিজোরাম, মেঘালয়, তারপরে উড়িষ্যা, ঝাড়খণ্ড, এইগুলো রয়েছে। এইগুলো রয়েছে আমাদের মধ্যে। এবারটা তো 4টে ভাগ হয়ে গেল। এবারে 4টে ধরো এভারেজে প্রতিটা জোনের মধ্যে 5টা করে রাজ্য রয়েছে, আমি সোজাভাবে বলছি 5টা করে রাজ্য রয়েছে। ওটা প্রতিটা রাজ্যে তো দোকান আছে না, আমরা যেমন কলকাতায় শপার স্টপের 7টা না 5টা না 6টা দোকান আছে, ঠিক আছে, বড় বড় দোকান 5-6টা রয়েছে। তো এরকম প্রতিটা রাজ্যে রয়েছে। তো প্রতিটা জোনের মধ্যে 5টা-6টা রাজ্য রয়েছে, বাট প্রতিটা রাজ্যে একটা করে অফিস ওরা তৈরি করে রেখেছে। তো এবারে দেখো জিনিসটা অনেকটা সোজা হয়ে গেল। একটা 100টা অফিস একটা হেড অফিসের মধ্যে সামলানো খুবই সমস্যা, কারণ প্রতিটা অফিসে কিছু কিছু ঝামেলা প্রতিদিন থাকবে, প্রতিটা সময় থাকবে। তো এইগুলো প্রত্যেকটা যদি সলভ করার জন্য হেড অফিসে ফোন করে, তো হেড অফিসের লোকটা কোনো কাজই করতে পারবে না। তো এই জন্য 100টা দোকানকে ওরা 4টে জোনে ভাগ করেছে, ভারতবর্ষকে 4টে জোনের মধ্যে। প্রতিটা জোনের মধ্যে ধরো প্রতিটা রাজ্যে অ্যাভারেজে 5টা করে দোকান আছে। এবারে জিনিসটা অনেকটা সোজা হয়ে গেল। জিনিসটা কিরকম সোজা হলো? হেড অফিস কাকে ট্যাকেল করছে? মাত্র 4টে জোনে 4টে হেড অফিসকে ট্যাকেল করছে। জোনাল অফিস বলা হয়, জোনাল হেড অফিস বলা হয় ওদেরকে। জোনাল হেড অফিসকে ট্যাকেল করছে। মেন হেড অফিসে কিন্তু টেনশন থাকলো না যে দোকানগুলো কি করছে। মেন হেড অফিস যোগাযোগ করছে জাস্ট 4টে জোনাল হেড অফিসের সাথে। প্রতিটা জোনাল হেড অফিস কি করছে? ওরা রাজ্যের যে হেড অফিস আছে সেই অফিসের সাথে যোগাযোগ করে। যেমন পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এখানে একটা আছে সিটি সেন্টার, সাব সিটিতে ওদের হেড অফিস আছে, রাজ্যের অফিস। সাব সিটিতে আছে, ত্রিপুরাতে ওদের একটা অফিস আছে, মেঘালয় ওদের একটা অফিস আছে, তারপরে উড়িষ্যাতে ওদের একটা অফিস আছে। এরকম প্রতিটা রাজ্যে একটা করে অফিস রয়েছে। আচ্ছা, এবারে প্রত্যেকটা তো জিনিসটা অনেক সোজা হয়ে যাচ্ছে। হেড অফিস কি করছে? মুম্বাইয়ের হেড অফিস মাত্র 4টে জোনালকে ও জোনালের কাছ থেকে ও ইনফরমেশন নিচ্ছে। প্রতিটা জোনাল অফিস প্রত্যেকটা রাজ্যের অফিসের কাছ থেকে রিপোর্ট নিচ্ছে, আর প্রতিটা রাজ্যের অফিস কি করছে? তাদের রাজ্যে যে 5টা বা 6টা দোকান আছে সেই দোকানগুলোতে ওরা দেখভাল করছে। জিনিসটা অনেক ইজি হয়েছে। আর এই যে ব্যাপারটা হচ্ছে এটাকে বলা হয় হায়ারার্কি, বা এটাই চেন ওন হিসাবে আসছে। ঠিক আছে, হায়ারার্কি মানে বোঝো? হায়ারার্কি ওয়ার্ডটা শুনেছো, কেউ কেউ শুনতে পারবে। হায়ারার্কি হচ্ছে যেমন তোমাদের বাড়িতে ধরো তোমার দাদু যদি এখন বেঁচে থাকেন, দাদু বা ঠাকুমা,
তো তোমাদের বাড়িতে হচ্ছে সর্বে হচ্ছে দাদু। হ্যাঁ, দাদু সর্বে তিনি বয়োজ্যেষ্ঠ, তাকে সবাই মানে এবং তিনি যা বলবেন সেটাই মোটামুটি বাড়ির শেষ কথা। তারপরে যদি থাকে তো ঠাকুমা, ঠাকুমার পরে তোমার বাবা, তারপরে মা, তারপরে হচ্ছে তুমি, তারপরে তোমার ভাই বা তোমার বোন যদি থাকে এরকম। এইটা হচ্ছে একটা সংসারের পিরামিড, ঠিক আছে? এটা একটা পরিবারের পিরামিড। উপরে রয়েছে দাদু, নিচে রয়েছে তোমার ভাই বা তোমার বোন, মানে বাড়ির সবচেয়ে ছোট। এবার ধরো তোমার বোনের কোনো প্রবলেম হলো, ফ্যামিলি সংক্রান্ত কোনো প্রবলেম হয়েছে, তোমার বোন কাকে বলবে? তোমার বোন বা তোমার ভাই প্রথমে তোমাকে বলবে। তুমি যদি সলভ করতে না পারো প্রবলেমটা, তুমি তোমার মাকে বলবে। মা যদি সলভ করতে না পারে বাবাকে বলবে, বাবা সলভ করতে না পারলে ঠাকুমা, ঠাকুমা না পারলে দাদুকে বলবে সলভ করার জন্য। এইভাবে জিনিসটা হয়। এবার তোমার বোন যদি তোমাকে না বলে সরাসরি তোমাকে বা তোমার মাকে না বলে সরাসরি তোমার বাবাকে বলে, জিনিসটা কিন্তু ঠিক হবে না। মানে জিনিসটা হায়ারার্কি মেনটেন হয় না। এটা প্রফেশনাল লেভেলে তোমরা যেহেতু কাজ চাকরি করবে বা প্রফেশনাল লাইফে ঢুকছো, তোমাদের এগুলো জানা উচিত। জিনিসটা কিরকম হচ্ছে, ধরো তুমি আমাকে চেনো আর সব্যসাচী স্যারকে চেনো, ঠিক আছে? তো এই দুজনকে মোটামুটি চেনো তোমরা। আমাদের হেড হচ্ছে, আমাদের দুজনেরই হেড হচ্ছে অমিত, অমিত চক্রবর্তী। তোমরা দেখোনি তাকে, অমিত চক্রবর্তী আমাদের হেড। এবার সাপোজ ধরো তোমরা বললে যে স্যার আপনার স্যারের নাম্বার দেবেন তো, আমার একটু দরকার আছে, আমার একটু কথা বলবো। তো আমি তোমাকে দিয়ে দিলাম। এবার জিনিসটা কি হচ্ছে, ধরো আমি তোমাদেরকে খারাপ পড়াচ্ছি, ঠিক মতো পড়াচ্ছি না, ফাঁকি মারছি, ক্লাস নিচ্ছি না, আড্ডা বেশি মারছি বা চুপ করে থাকছি, তোমরা কিছু শিখতে পারছো না, তোমরা মজা পাচ্ছ না ক্লাসে। তোমরা কি করলে, তোমরা আমাকে আমাকে বা শুভজিৎ স্যারকে না বলে সরাসরি তোমরা অমিত স্যারকে বললে, আমার আমার যে হেড, আমার এখানে যে হেড তাকে বললে। এতে কি হলো বলতো, জিনিসটা একটা জিনিসটা হায়ারার্কি মেনটেন হলো না। তোমার প্রথমে দরকার ছিল আমাকে বলা। যদি আমার কাছ থেকে তুমি কোনো সাড়া না পাও, ধরো আমি বললাম যে না আমি ঠিকই পড়াচ্ছি, বা তুমি হয়তো বলে যাচ্ছ আমাকে, আমি সেই কথাটা শুনছি না, আমি আমার মতোই বাজেভাবে পড়াচ্ছি প্রতিবার, তখন তোমরা যখন আমাকে বলে কাজ হচ্ছে তখন তোমরা সব্যসাচী স্যারকে বলবে। যখন সব্যসাচী স্যারকে বলেও যখন কাজ হচ্ছে না, তোমরা দেখে আমি ঠিকমতো পড়াচ্ছি না, পড়াতে পারছি না, বা তোমরা ঠিকমতো বুঝছো না, তখন তোমরা অমিত স্যারকে বলতে পারো। এইটা হচ্ছে হায়ারার্কি মেনটেন করা। তো সেম ব্যাপারটা হয় এখানেও। ধরো সিটি সেন্টার ট্যুর যে শপার স্টপ আছে, ওখানে কোনো একটা কুর্তি বা জামার ওপরে 30% অফ আসলো, ঠিক আছে? তো 30% অফ আসলো, এবারটা অফ যে হচ্ছে সেটা কে জানছে? সেটা জানছে কিন্তু হেড অফিস। ধরো কোনো কোম্পানি, ধরো ইউএস পোলো খুব বড় একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ইউএস পোলো তার টি শার্টের, তার গেঞ্জি বা টি শার্টের উপরে 30% অফ দেবে সিটি সেন্টার টু এর শপার স্টপে। ওরা কি করবে, ওরা কিন্তু মুম্বাইয়ের যে হেড অফিস, শপার স্টপের হেড অফিস, তাকে যে বলবে যে আমরা এত তারিখ থেকে এত তারিখ অবধি আমাদের এই টি শার্ট গুলোতে 30% অফ দেবো। মুম্বাইয়ের হেড অফিস কি করবে, মুম্বাইয়ের হেড অফিস সেই মেলটা ফরওয়ার্ড করবে জোনাল হেড অফিসকে। আমাদের এখানকার যে ওয়েস্টের যে জোনাল হেড অফিসে তাকে মেল করবে। জোনাল হেড অফিস করবে রাজ্যের হেড অফিস, রাজ্যের অফিসকে মেল করবে। রাজ্যের অফিস 5টা, ধরো সিটি সেন্টার ট্যুর যে সভা আছে বা আরো যে সভা যদি সবগুলোতেই আসে, তাহলে রাজ্যের হেড অফিস রাজ্যের অফিস কি করবে, রাজ্যের অফিস তার হাতে যে 5টা দোকান আছে সেই দোকানের হেডকে, যে দোকানে যে হেড আছে সেই দোকানের হেডকে বলে দেবে যে তোমাদের এই মানে ওই মেলটা করে দেবে। ঠিক আছে, তোমাদের ওখানে পাঠিয়ে দেবে। সেই মেলটা তোমাদের মানে প্রত্যেকটা দোকানের হেডকে মেল করবে, এবং দোকানের যে হেড সে তাদের যে ডিপার্টমেন্টের ম্যানেজার তাকে মেল করবে। ডিপার্টমেন্ট ম্যানেজার সেলস অ্যাসোসিয়েট বা সেলসম্যানকে এসে বলবে যে এই তোর ইউএস পোলোতে এই জামার উপরে 30% অফ আছে, আমার কাছে মেল এসেছে, তুই একটা প্রিন্ট আউট বার করে ওটা লিখে ওটা আটকে দে, তাহলে কাস্টমার এসে বুঝতে পারবে। ঠিক এইভাবে জিনিসটা হয়, মানে একেবারে প্র্যাকটিক্যাল বোঝালাম, আমি কিন্তু পড়াশোনার দিক দিয়ে বোঝাইনি। বুঝতে পেরেছো জিনিসটা? চেইন ওন মানেটা কি? হ্যাঁ স্যার।
যে যারা পরে ঢুকলে প্লিজ ইউটিউব একটু ক্লাসগুলো দেখে নিও। আর দেরি করে ঢুকলে কেন? অনেকে নতুন ঢুকেছে, 19 জন। এতজন আমি এর আগে দেখিনি কখনো। কে কে নতুন ঢুকেছে আজকে বলতে পারবে? কার কার ফার্স্ট ক্লাস? এই আজকে আমার আছে স্যার। ধন্যবাদ। এতদিন কেন আসনি? এতদিন কি প্রবলেম হয়েছে? স্যার একটুখানি বিজি ছিলাম, আউট অফ স্টেশন। আউট অফ স্টেশন ঠিক আছে, তো একটু তো আমাদেরকে বলবে না, জানাবে না যে কি স্যার এই প্রবলেম ছিল বা এই অসুবিধার জন্য আমি জয়েন করতে পারছি, গ্রুপে লিখবে, তাহলে আমরাও বুঝতে পারবো জিনিসটা। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সবাইকে বলছি যদি Okay. কেউ জয়েন করতে না পারো আজকে, তো গ্রুপে লিখবে বা আমাকে পার্সোনালি মেসেজ করবে, যাই হোক না কেন, কিন্তু আমি যেন জানি যে তোমরা আজকে, আর যাই মিসিং করবে না কেন বা যে যেই দিন থাকতে পারবে সেই দিন প্লিজ একটু ক্লাসগুলো দেখে নিও। আমি প্রতিটা ক্লাসের লিংক তোমাদেরকে পাঠিয়ে দিই, তো লিংকে ঢুকে তোমরা দেখে নিও যে ক্লাসে কি পড়াশোনা হয়েছে। ঠিক আছে, আর যারা নতুন জয়েন করছো বা যারা বেশ কয়েকদিন পরে জয়েন করলে তারা একটু আগের জিনিসগুলো দেখে নিও। ঠিক আছে, আগের জিনিসগুলো, আগের ক্লাসগুলো দেখে নিও, নাহলে তোমরা লিংকটা করতে পারবে না। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। তো এইটা হচ্ছে চেইন ওন, কোনো অসুবিধা নেই তো, আশা করি নেই। আচ্ছা, owned by manufacturer বলতে these retail outlets are owned and operated by the manufacturer of the product। এর মানে হচ্ছে যে কোম্পানি তার পণ্য তৈরি করছে সেই কোম্পানি তার দোকানে সেই পণ্য বিক্রি করছে। যেমন যেমন এই যে টাইটেন তার ঘড়ি তৈরি করছে, ঘড়ি তৈরি করে তার দোকানে তার ঘড়ি বিক্রি করছে। বাটা তার জুতো, ব্যাগ, লেদারের ভ্যানিটি ব্যাগ, হ্যান্ডব্যাগ, মাইনি ব্যাগ তৈরি করছে, তার দোকানে বিক্রি করছে। বুঝতে পেরেছো? উদাহরণ হচ্ছে যেমন লেখা আছে টাইটেন, রেমন্ড, বাটা, পিসি চন্দ্র জুয়েলার্স, এইগুলো। কোনো প্রবলেম? আচ্ছা, এরপর হচ্ছে লিজ ডিপার্টমেন্ট। লিজ মানে কি? লিজ মানে কি কে বলবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, স্যার আরেকবার একটু বলুন ওয়ার্ডটা। লিজ এই দেখো লেখা আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ সবাই? ও আচ্ছা, লিড। লিজ না ডিপার্টমেন্ট। স্যার, স্ক্রিন তো শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি তো করছি। তোমরা ফোনটাকে একটু ইউটিউবে যেমন ভিডিও দেখো সেইভাবে করে দেখো, তোমার লম্বি ফোন ধরো না, ফোনটাকে কাত করে ধরো। নিজের অত সারা স্যার, আপনার ভিডিওটাই দেখা যায়। তা তো হওয়া উচিত না, আমি তো শেয়ার করছি, বাকিরা দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। মানে কোনো কিছু ধার বা রেন্টে থাকতে বা ভাড়া রেন্ট। নেওয়া একদম, লিজ মানে ধার বা রেন্ট, একদম ঠিক। এবারটা আমাকে Thank you, বলো। sir. আচ্ছা, এবারটা আমাকে বলো। স্যার আমি একবার লিভ হয়ে আরেকবার জয়েন করব? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আচ্ছা। কোনো প্রবলেম। তো কি হচ্ছে যে আচ্ছা, আমাদের অনেকে বলে না আমরা যে আমার বাবার এত এত বিঘা জমি আছে, বা দাদু হয়তো তোমাকে বললো যে আমাদের 10 বিঘা জমি ছিল, বা তোর বাবাকে আমি 5 বিঘা জমি দিয়েছি, বা তুমি হয়তো বলে স্যার আমাকে আমার বাবা 2 বিঘা জমি দিয়েছে আমাকে, বা তোমার বাবা হয়তো তোমাকে বলছে যে তোর জন্য 3 বিঘা 3 ছটাক জমি আমি রেখেছি। এরকম হয় না, কথাগুলো তো বলেন। তো আমার কথা হচ্ছে এই যে লাইনগুলো আমি বলছি, তাই না, আমাদের পরিবারের বাবা মা এই যে কথাগুলো বলছে আমাকে, যে এত বিঘা জমি আছে, বা তুমি এসে বললে যে স্যার আমার বাড়ি 4 কাঠা জমির উপরে, ওই জমিটা আমার বা আমার বাবার জমি, এটা আমরা বলি না, এইভাবে কথা বলি না আমরা অনেক সময়, তাই তো? আমি ঠিক বলছি Yes, তো? sir. এই যে লাইনটা বলছি আমি, এতগুলো যে লাইন বললাম, এইগুলো কি অ্যাকচুয়ালি ঠিক কি ঠিক না, মানে যুক্তিযুক্ত ভাবে কি এই লাইনগুলো ঠিক?
কি ঠিক না, এটা একটু আমাকে ক্লিয়ার করে বলো। মানে এই যে এই জিনিসগুলো বলছি, বাবা আমাকে বলছে যে তোর নামে আমি 2 বিঘা জমি রেখে দিচ্ছি, এই যে আমাকে বললো, তার মানে তার মানে হচ্ছে বাবা আমাকে 2 বিঘা জমি দিল। তো আমি কি বলতে পারি যে 2 বিঘা জমি আমার, বা বাবা কি বলতে পারে যে তোর দাদু আমাকে 5 বিঘা জমি দিয়ে গেছে, বা 5 বিঘা জমি আমার? এইটা যে বলছি আমরা আমরা বলি, সবসময় বলি এইরকম টাইপের কথা। তো এই লাইনটা কি ঠিক কি ঠিক না? যার যা মনে আছে, ভুলভাল হোক হোক। আমার তো মনে হচ্ছে এই লাইনটা ঠিক, কেন কি উনি তো দিয়েছে সেইটা বলেছে। একদম ঠিক আছে। বাকিরা আর কারোর কোনো হ্যাঁ স্যার যুক্তি? ঠিকই হ্যাঁ, বলছেন। এটা ঠিক, কারণ দিলে তো স্যার আমরা আমাদেরই বলবো, যদি আমাদের বাবা দেয় যে বাবা আমাদেরকে দিয়েছে, তাহলে তো আমাদেরই জিনিসটা হলো, ঠিকই তো। তোমাদের বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, তাই তো? ম্যাক্সিমাম বাড়িতে আছে হ্যাঁ টিভি, ফ্রিজ, তারপরে মোবাইল ফোন সারা বাড়িতে রয়েছে। জমি কি, হ্যাঁ জমি তোমরা কিনছো, ধরো তোমার বাবা জমি কিনেছে, 2 বিঘা জমি কিনেছে, বা তুমি পাচ্ছ, একই কথা। মানে আমি অন্য কাছ থেকে পাচ্ছি, বা আমি দাদুর কাছ থেকে পাচ্ছি, বা আমি বাবার কাছ থেকে পাচ্ছি, একই কথা, আমি আমি পাচ্ছি, ঠিক আছে, আমি পাচ্ছি। তো এবারটা আহ, এক তাহলে আমাকে বলো, তুমি যে বাড়িতে যে তোমার টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, তোমার মোবাইল রয়েছে, বা অনেকের বাড়িতে ডেস্কটপ রয়েছে, তোমরা কি একবার তোমরা কিনে নিয়েছো না? তোমরা ধরো ফ্রিজ ফ্রিজ তোমরা কিনেছো, তোমরা স্যামসাং বা ওয়ালপুলের ফ্রিজ কিনেছো। এবার তোমরা কি আর কোনো টাকা দিচ্ছ কি ওয়ালপুলকে বা স্যামসাংকে? কি আর কোনো টাকা দাও একবার কেনার পরে? স্যার, আমরা তো যদি নর্মালি এট এ টাইম যদি কিনে নিয়ে থাকি তাহলে তো আর দিচ্ছি না, কিন্তু একদম। যদি ধরুন সেটা মানে ওই কি বলে ইনস্টলমেন্টে ওই কেন, লোড ইনস্টলমেন্টে কেন, তো তুমি বাট্টুকে টাকা দিচ্ছ, দিচ্ছি, সেটা বাট্টুকে পে টাকা দিচ্ছ। করছি। যাই হোক, সেটা একটা থোক টাকা। তোমাকে প্রথমে বলছে যে এই ফ্রিজটার দাম 20,000 টাকা, তো তুমি 20,000 টাকা একবারে দিচ্ছ, বা তুমি 20,000 টাকাটা ভেঙে ভেঙে পাট দিচ্ছ। কিন্তু আমরা ইনস্টলমেন্ট পার্টে ইনস্টলমেন্ট, পেমেন্ট রাইট করছি। রাইট, কিন্তু তার বেশি তো দিচ্ছ না, না তার বেশি তো দিচ্ছ না। না, আচ্ছা এটার বেশি এবার দিচ্ছি না। ঠিক আছে, এবার আমাকে বলো, হুম। তোমার বাবা বা তোমার দাদুকে জিজ্ঞাসা করবে, বা তুমি দেখবে প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে পৌরসভাতে যে তোমার খাজনা দেয় বা ট্যাক্স দেয়, হুম, হ্যাঁ। তাহলে এটা কিসের জন্য দিচ্ছে? এটা তো যেহেতু ল্যান্ড, মানে প্রত্যেকটা জিনিসের জন্য গভর্নমেন্টকে আমাদের পে করতে হয়, ট্যাক্স পে করতে হয়, সেটার জন্যই আমরা ট্যাক্স পে করছি। না, হোম, ওটা কি যেন বলে, খাজনা ওটাকে, ওটা শুধু বাড়ির জন্য, জমির জন্য দিচ্ছে, জমির জন্য একটা হ্যাঁ, একটা খাজনা দেয়। জমির জন্য খাজনা দেওয়া হয়। হ্যাঁ, তো ওটা কিসের উপর দিচ্ছে? ওটা কিন্তু জমির জন্য দিচ্ছে, জমি এবং তার হ্যাঁ, বাড়ির জন্য। ল্যান্ডের অ্যাসেট, মানে ওকে, ওটা তো মানে বলতে পারি আমরা যে ল্যান্ড, যেহেতু ল্যান্ডের জন্য তো প্রত্যেকেই অ্যাসেট, মানে ওটা আমাদের মেইন অ্যাসেট। তো আমার কথা এইখানেই, তো তুমি তো টিভিও তোমার, মোবাইল তোমার, জমিও তোমার। তো তাহলে যদি জমির জন্য তুমি খাজনা দিচ্ছ, তাহলে তোমার স্যামসাংকেও প্রতি বছর কিছু না কিছু দেওয়া উচিত। তোমার যে মোটরোলার মোবাইল, বা তুমি স্যামসাং এর মোবাইল ইউজ করো, তার জন্য কিছু কিছু দেওয়া উচিত। ফ্রিজ তুমি ওয়ালপুলের ফ্রিজ হচ্ছে ইউজ করছো, ওয়ালপুলকে প্রতি বছর একটা খাজনা দেওয়া উচিত। তা কি আমরা দিই? আমরা কিন্তু দিইনি তা, তাই না? আমার আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু বলছি না যে তোমরা ভুল বলছো, আমার কথা যদি তোমার কথা, পাচ্ছি, হ্যাঁ। কিন্তু আমার একটা কথা আছে এর মাঝে। বলো। যেহেতু টিভি, আপনি যেটা বললেন যে টিভি, ফ্রিজ, এটার এটার উপরে তো স্যার যদি আমরা ধরি, তাহলে ধরুন একটা টিভির দাম 20,000 টাকা, তার মধ্যে তো ইনক্লুডিং অল ট্যাক্সেস, একদম। তাহলে তো আমরা ট্যাক্স পে করছি। সেটা বলতে পারেন যে যেহেতু এট এ টাইম আমরা কিনছি, আমরা একটা পার্টিকুলার ট্যাক্স পে করে দিচ্ছি, একটা তুমি অ্যামাউন্ট তুমি হোক কি। জমিও তো এট টাইম কিনছো না, জমিও তো তুমি ধরো আমি তোমার কাছে জমি কিনছি, তুমি বললে যে আমার কাছে 2 বিঘা জমি আছে, 2 বিঘা জমির দাম 10 লাখ টাকা, তো আমি তোমাকে 10 লাখ টাকা দিলাম, তাই না? 10 লাখ দিলাম, তো তারপরে আমি কেন গভর্নমেন্টকে যে ট্যাক্স দিতে যাবো 10 লাখ টাকার জন্য? আমি তো 10 লাখ টাকা আমি তো তোমার কাছ থেকে কিনেছি না জমিটা, 2 বিঘা জমি আমি তোমার কাছ থেকে কিনেছি, তো আমি কেন মাঝখানে, গভর্নমেন্ট কেন ঢুকছে মাঝখানে? আমি তোমার কাছ থেকে কিনেছি, তোমার যাতে যা লেনদেনটা তো হয়ে গেছে। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যা বলছো আমি মেনে নিচ্ছি, বাট সেটা তোমার সাথে আমার লেনদেন হচ্ছে না। তুমি আমাকে 2 বিঘা জমি দিলে, আমি তোমাকে 10 লাখ টাকা দিলাম, ব্যাস হয়ে গেল। মাঝখানে গভর্নমেন্টকে আমি কেন প্রতি বছর এই 2 বিঘা জমির জন্য আমি খাজনা দিতে যাব?
পৌরসভাতে যে লাইন দিয়ে খাজনা দেবো। গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্টের তো কোনো লাভ নেই। তোমার জমি আমি কিনছি, তার জন্য আমি টাকাও দিচ্ছি। এই হলো ব্যাপার। অ্যাকচুয়ালি কি বলতো, শুভ্রা মিউট করো। এই জন্য কি হচ্ছে বলতো, মানে জিনিসটা কি, অ্যাকচুয়ালি আমরা যে বলি না যে আমার জমি বা তোমার জমি বা দাদুর জমি, বাবার জমি। শুভ্রা মিউট করো। তো এই যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি ঠিক না। জমি কারণ না, ভারতবর্ষের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী জমির অধিকার পুরোপুরি গভর্নমেন্টের। হ্যাঁ, আমরা খাজনা দিচ্ছি কারণ কারণ আমরা জমির লিজ রয়েছে আমাদের, 99 বছরের জন্য লিজ রয়েছে। তুমি তোমার দাদুকে বা বাবাকে জিজ্ঞাসা করবে। শুভ্রা মিউট করো, বা তুমি কোনো অন্য একটা ফোনের সামনে রয়েছো। তুমি তোমার বাবাকে বা দাদুর কাছে শুনবে, ওরা বলবে যে হ্যাঁ লিজ নেওয়া। খাজনাটা এই জন্য দিচ্ছি, তুমি যখন কোনো কিছু ভাড়া নাও, তুমি টাকা দাও না, তুমি যদি আমার কাছে তুমি যদি আজকে 100 টাকা নাও, তুমি আমাকে কি করবে? তুমি আমি বললাম যে ঠিক আছে, তুমি আমাকে 100 টাকা দিচ্ছি আজকে, তুমি 2 মাস পরে আমাকে 110 টাকা শোধ করবে, বা তুমি প্রতি মাসে আমাকে 10 টাকা করে দেবে। তার মানে কি? তার মানে আমি তোমাকে ঋণ হিসেবে দিচ্ছি, 100 টাকা তোমাকে ভাড়া দিচ্ছি, অনেকটা এরকম আমি বলতে পারো। তো আমরা, গভর্নমেন্ট আমাদেরকে 99 বছরের লিজ দিয়েছে, কোনো সময় কোনো জায়গা আমাদের না, ঠিক আছে? গভর্নমেন্ট আমাদেরকে লিজ দিয়েছে, এবং আমরা ভাড়া আমাদের আছে বলেই আমরা গভর্নমেন্টকে প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে তোমার বাবা বা আমার বাবা দাদু যে খাজনা দিতে যায় গভর্নমেন্টকে, খুব কম টাকায় দেয়, কিন্তু দেয়। ঠিক আছে, 99 বছরের লিজ আছে, এবং প্রতি 99 বছর পর পর এটাকে রিনিউ করতে হয়। তো হ্যাঁ, আমরা বলি যে আমার জমি, তার জমি বা বাবার জমি, ঠিকই আছে, 99 বছর লিজ মানে অনেকটা তোমারই হয়ে গেল, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা ঠিক কথা না পুরোপুরি। হ্যাঁ, এই হলো ব্যাপার। এবং গভর্নমেন্টে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন পড়ে, মানে ধরো কোনো যুদ্ধ বাঁধলো, বা কোনো কোনো আরেকটা কি বলে, প্রেসিডেন্ট শাসন চালু হয়ে গেল হুট করে, বা সেনাবাহিনী কোনো ঝামেলা, কোনো কিছুতে ঝামেলা হলো, গভর্নমেন্ট কিন্তু একদিনের নোটিশে তোমার জমি নিতে পারে। ঠিক আছে, জমি নিতে পারে একদিনের নোটিশে, জাস্ট একটা স্লিপ দেখাবে, বলে তুমি কালকে 24 ঘন্টার সময় আছে তোমার কাছে, 24 ঘন্টার মধ্যে তুমি করে যাও, তুমি বাড়ি ছাড়তে হবে। তুমি ধর্ণা দাও, তুমি যাই করো, কোনো দাদা কে বা কোনো ডনকে বা তোমার এলাকার কোনো মন্ত্রীকে বা রাজনৈতিক দলকে তুমি ডাকো না কেন, কিচ্ছু করতে পারবে না তারা, যদি ইমার্জেন্সি সিচুয়েশন থাকে। নর্মাল না, এমার্জেন্সি সিচুয়েশন থাকে, যেমন ভারতের সাথে হয়তো পাকিস্তানের যুদ্ধ বাঁধলো, বা বাংলাদেশের যুদ্ধ বাঁধলো, বা চীনের যুদ্ধ বাঁধলো, তখন কিন্তু এরকম করতে পারে, সেনাবাহিনী এটা করতে পারে। তো এটা কেন করতে পারছে? কারণ তুমি ভাড়ায় রয়েছো। হ্যাঁ, তোমার যদি উঠিয়ে দেয়, সাপোজ তোমাকে যদি উঠিয়ে দেয় গভর্নমেন্ট, তার জন্য সে কম্পেনসেট করবে। সে আজকের দরের যে তোমার বাড়ির যে দাম বা তোমার জমির যে দাম, সেই দামটা গভর্নমেন্ট দিয়ে দেবে, কিন্তু সেটা পরে, এই মুহূর্তে তোমাকে উঠতেই হবে। ঠিক আছে? তো কারণ নিজের না জমি সবসময় গভর্নমেন্টের হয়, আমরা ওখানে ভাড়া থাকছি, বা আমরা 99 বছরের লিজে রয়েছে। বুঝতে পেরেছো? কার কোনো প্রশ্ন আছে? ছোট জিনিস, এটা এমন কিছু না যে এটা বিশাল কিছু তোমরা শিখে গেলে, বা এটা শেখানোর খুব বড় দরকার, তা না, জাস্ট বলে রাখলাম, অনেকে জানে না জিনিসটা। আচ্ছা, লিজ ডিপার্টমেন্ট কি? লিজ ডিপার্টমেন্ট হচ্ছে, ইন দিস এ সেকশন অফ দ্য রিটেল ইজ given on rent to third party like the Lakme section in Shoppers Stop. তো এখানে হচ্ছে ধরো তোমাদের ওখানে প্যান্টালুন্স একটা খুব ভালো জায়গা দেখলো, একটা খুব ভালো বিল্ডিং দেখলো, বা একটা দোকান দেখলো, প্যান্টালুন্স কি করলো, প্যান্টালুন্সের সাথে যেসব ব্র্যান্ডের টাই আপ আছে, সেসব ব্র্যান্ডকে ডাকলো, ডেকে বললো যে আমরা নিউ নর্থ ব্যারাকপুরের এই জায়গাটাতে আমরা একটা দোকান ভাড়া নিয়েছি বা দোকান কিনেছি, তো এখানে কি আপনারা এসে আপনাদের প্রোডাক্ট বিক্রি করতে চান? কিছু কোম্পানি হয়তো ইন্টারেস্ট দেখালো, সে দেখলো যে হ্যাঁ, এইখানে আমাদের কোনো ব্র্যান্ডে, ধরো ল্যাকমি হচ্ছে মেয়েদের প্রসাধনীর ব্র্যান্ড। তো ল্যাকমি দেখলো যে ঠিক আছে, এখানে আশেপাশে ভালোই ফ্যামিলি রয়েছে, আমার তো কোনো দোকান নেই এখানে, তো আমি প্যান্টালুনের সাথে এখানে বিজনেস করি, আমি আশা করি আমি ভালো বিজনেস করতে পারবো।
আবার কোনো ব্র্যান্ড দেখলো যে না আমার প্রোডাক্টের দাম অনেক বেশি, এখানে অত দাম দিয়ে কেনার মতো লোক এখানে সেরকম নেই, না আমার মনে হয় এটা ঠিক হবে না, আমার কেনাটা ভালো, মানে এখানে যদি বিক্রি করি প্রোডাক্ট তো এখানে সেরকম ব্যবসা করতে পারবো না। তো যে মনে করলো যে হ্যাঁ নর্থ ব্যারাকপুরে আমি বিজনেস করতে পারি, তারা প্যান্টালুন্সকে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি এখানে ব্যবসা করব। তখন কি হলো, প্যান্টালুন্সের যে জায়গাটা, ধরো এরকম একটা জায়গা ওরা রয়েছে, ওখান থেকে নির্দিষ্ট একটা জায়গা ওরা ভাড়া নিয়ে নিল। ধরলাম ওই বড় যে দোকানটা ওর মধ্যে 3 ফুট বাই 4 ফুট একটা জায়গা নিল ভাড়া। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, আমরা নর্মালি ভাড়া নিই, যখন আমরা নিই ভাড়া বা আমরা যখন ভাড়ার কথা বলি তখন আমরা মেঝে দেখি, তাই না? আমরা স্কোয়ার ফুট দেখি যে আমরা মেঝের কত বাই কত রয়েছে সেটা আমরা ভাড়া হিসাবে দেখি। রিটেলে কিন্তু মেঝের সাথে দেয়াল, এই যে দেয়াল রয়েছে আমার পেছনে, দেয়ালও কিন্তু ভাড়া নেয়। কেন? কারণ তোমরা দেখবে, তোমরা যখন রিলায়েন্স ট্রেন্ডে যাও তখন দেখবে যে ওখানে দেখবে দেয়ালগুলো না, ম্যাক্সিমাম দেয়ালে জামা কাপড় ঝোলানো আছে, তাই না? জামা কাপড় কিন্তু দেয়ালে ঝোলানো থাকে। তাছাড়া দেখবে অনেক বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলদের ছবি টাঙানো রয়েছে, ওরা ওই কোম্পানির বা ওই ব্র্যান্ডের জামা কাপড় পরে বা ড্রেস পরে ওরা একটা ফটো টাঙানো রয়েছে, তাই না? থাকে তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না, ঠিক তো বলছি? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার। তো ওটা কি হচ্ছে, ওটা মার্কেটিং করছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, তাই না? অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে এই মডেল, এই ধরো পেপে জিন্সের একটা জিন্স পরে সে দাঁড়িয়ে আছে, এটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। তো শুধু জায়গা ভাড়া নেয় না, রিটেলে দেয়ালও ভাড়া নেওয়া হয়। তো সে দেয়াল এবং জায়গা নিয়ে সে ভাড়া নিচ্ছে। তো এটাই হচ্ছে লিজ ডিপার্টমেন্ট। প্রতি মাসে হয়তো 10,000 বা 7,000 টাকা করে সব তোমার প্যান্টালুন্সকে ল্যাকমি দিচ্ছে এবং সে সেখানে তার ব্যবসা করছে। এই হলো লিজ ডিপার্টমেন্টের গল্প। ইন দিস এ সেকশন অফ রিটেল ইজ গিভেন অন রেন্ট টু থার্ড পার্টি লাইক দ্য ল্যাকমি সেকশন ইন শপার স্টোর, মানে শপার, ধরো উদাহরণ হচ্ছে শপার স্টোরে ল্যাকমির স্টোর এরকম। আচ্ছা, আর একটা আছে তোমার ফ্র্যাঞ্চাইজি অপারেটেড, দেখতে পাচ্ছ সবাই? ফ্র্যাঞ্চাইজি অপারেটেড, ফ্র্যাঞ্চাইজি অপারেটেডটা কি আমি গল্পের মতো করে বলছি, সবাই শুনে নাও। ধরো তোমাদের, আচ্ছা আমি তোমাদের সাথে কথা বলি। ধরো তোমার তোমাদের ধরো আমি তোমার নর্থ ব্যারাকপুরে থাকি, ওখানে কেএফসি আছে তো, কেএফসি বা ম্যাকডোনাল্ড। কেএফসি ব্যারাকপুরে আছে, নর্থ ব্যারাকপুরে নেই। আচ্ছা, তো ধরো আমার মনে হলো যে আমি আমি একটা ভালো জায়গায়, ধরো তোমাদের গঙ্গার পাড়ে বা স্টেশনের ওখানে বা এমন ভালো, বেশ ভালো জায়গা যেখানে প্রচুর লোকজন যাতায়াত করে, ওখানে আমি একটা ভালো একটা ভালো দোকান ভাড়া নিয়েছি, বা আমার নিজের ছিল বেশ বড় দোকান। তো আমি মনে করলাম যে আমি একটা ফাস্ট ফুডের দোকান খুলবো, আমি একটা কেএফসির দোকান খুলবো, ঠিক আছে, কেএফসি দোকান খুলবো। এবারটা আমি দেখলাম যে আশেপাশে কেএফসি বা এরকম টাইপের কোনো ভালো দোকান নেই, তো আমি যদি এখানে খুলি তো আমার মনে হয় আমি এখানে ভালো বিজনেস করতে পারবো, এটা আমার ধারণা। ভালো কথা। তো আমি কি করব, ওটা কেএফসি, কিন্তু কেএফসি কোথাকার ব্র্যান্ড, কেএফসি কোথাকার কোম্পানি, কেএফসি কোথাকার কোম্পানি? চাইনিজ। বুঝতে পারছি না। চাইনিজ। চাইনিজ, চাইনিজ বলে কিছু নয়, চায়না হয় না, কেএফসি হচ্ছে আমেরিকান কোম্পানি, আমেরিকান কোম্পানি, এবং এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, মানে এদের সারা পৃথিবীতে এদের ব্যবসা আছে। তো কেএফসি প্রচুর জায়গাতে, প্রচুর সারা পৃথিবীতে প্রচুর কেএফসির দোকান। কেএফসি হেড অফিস কিন্তু আমেরিকাতে। তো কেএফসি কি করেছে, প্রত্যেকটা দেশে, যেসব দেশে বিজনেস হচ্ছে প্রত্যেকটা দেশে একটা করে তার অফিস খুলে রেখেছে, সেম ওই চেইন ওন হিসাবে আসছে, অফিস খুলে রেখেছে। এটা প্রত্যেক আমাদের ভারতবর্ষে একটা অফিস আছে, মেন মেন হেড অফিস, তারপরে প্রতি রাজ্যে একটা করে অফিস খুলে রেখেছে। ধরো আমাদের এখানকার হেড অফিস হচ্ছে কলকাতাতে, তো তুমি ব্যারাকপুর, নর্থ ব্যারাকপুর থেকে কলকাতায় আসলে, কলকাতায় কলকাতা অফিসে আসলে, অফিসে এসে বললে যে আমি আমার নর্থ ব্যারাকপুরে এরকম একটা জায়গাতে আমার একটা ভালো দোকান আছে, আমি কেএফসি বিজনেস করতে চাই,
ঠিক আছে, আমি কেএফসি বিজনেস করতে। তো সেই হিসাবে তুমি ওখানে বললে এই কথাটা, কেএফসি বলে ঠিক আছে আমরা আপনাদের দোকান দেখার জন্য লোক পাঠাবো। ভালো কথা, 1-2 দিন পরে ওরা লোক পাঠালো, ওরা এসে দেখলো ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এত বড় হতে মানে এতটা স্কোয়ার ফিটের মধ্যে জায়গা দোকান হতে হবে, দোকানের স্যানিটাইজেশন ঠিক মতো করতে হবে বা হাইজিন যেন মেনটেন ঠিক মতো হচ্ছে কিনা, ড্রেনেজ সিস্টেম কিরকম আছে শুধুমাত্র, এবং কতগুলো এসি লাগানো আছে, জায়গা কিরকম, রান্নার জায়গাটা কতটা রয়েছে, এগুলো ওরা ওরা দেখলো যে ঠিক আছে। তাছাড়া শুধুমাত্র ওরা দোকানই দেখবে না, দোকানের সাথে সাথে ওরা দেখবে যে কোন লোকালিটির মধ্যে যে দোকানটা করছো, তুমি যে করতে চাইছো সেই লোকালিটিটা কিরকম। কিরকম বলতে আমি বলছি লোকালিটির আর্থিক অবস্থা কিরকম। যেমন কি কি জন্য এটা হচ্ছে, কারণ কেএফসির দাম কিন্তু বিশাল। কেএফসির জিনিসের মানে ওরা চিকেনেরই বানায়, ম্যাক্সিমাম চিকেনের দাম কিন্তু বিভৎস দাম। আমি অষ্টমীর দিন আমরা 3 বন্ধু গেছিলাম সিটি সেন্টার 2 তে খেতে, কেএফসিতে। 6টা লেগ পিস নিয়েছি ছোট ছোট, 4টে নর্মাল মাংস, আর হচ্ছে 3টে কোল্ড ড্রিঙ্কস। 799 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তো 799 টাকা তোমার 4-5 কেজি মাংস হয়ে যাবে 799 টাকায়। তো ওরা অনেক চার্জ করে। তো 799 টাকা দেখো, 1 মাসে একবার বা 2 মাসে একবার 799 টাকাতে খাওয়া যায়। কিন্তু সপ্তাহে একবার যদি তুমি 799 টাকা দিয়ে খেতে চাও, তোমার কিন্তু আর্থিক অবস্থা সেরকম হতে হবে, মানে সেরকম অর্থের জোর থাকতে হবে। তো সেই জোরটা আছে কিনা, যে এটা তুমি খুলতে চাইছো দোকানে, সেটা ওরা দেখে। ওরা দেখে হয়তো দেখলো যে ঠিক আছে এখানে যে আছে তো মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ওরা সেটা দেখলো, ওরা হ্যাপি হলো, ওরা অফিসে ফিরে গেল। তারপর কিছুদিন পরে তোমাকে ওরা ফোন করে বললো যে হ্যাঁ আমরা ইন্টারেস্টেড আপনার সাথে ব্যবসা করার জন্য, আমাদের ভালো লেগেছে, তো আপনি আসুন, আপনি এসে আমাদের সাথে এগ্রিমেন্ট গুলো সাইন করে দেন। ওটা এগ্রিমেন্ট সাইন করার জন্য তুমি গেলে, কি কি এগ্রিমেন্ট হলো, ওরা তোমাকে রান্নার জন্য কুক দেবে, তারপরে যত মাল মশলা আছে সেইগুলো ওরা দেবে। আর তুমি কি দিচ্ছ, তুমি হয়তো যারা সেল করবে, যারা সেলস অ্যাসোসিয়েট থাকবে, যারা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে, তাদেরকে তুমি রাখবে। তুমি ওখানকার চেয়ার টেবিলগুলো তুমি দেবে, এসি, তারপরে ডেকোরেশন, এগুলো তুমি ব্যবস্থা করবে। এইভাবে ঠিক হলো। আর যা কেনা বিক্রি বাট্টা হবে তার মধ্যে হয়তো যা প্রফিট থাকবে, অ্যাকচুয়ালি যা প্রফিট থাকবে তার 30% হয়তো কেএফসির, 70% তোমার, এরকম একটা চুক্তি হয়, বা 40% কেএফসির, 60% তোমার, এরকম একটা চুক্তি হয় ওদের সাথে। এবং ওরা কিন্তু হাইজিন মেনটেন করে, ঠিক আছে, ওরা বিভৎস পরিমাণে হাইজিন মেনটেন করে। আমি এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, তুমি তোমার ব্যারাকপুরে তুমি কেএফসিতে যদি খাও, তুমি যেই টেস্ট পাবে, একটা ওদের তো অনেক প্রোডাক্টের নাম থাকে না, তো তুমি একটা প্রোডাক্ট খেলে তুমি ওই প্রোডাক্ট মানে ওই রেসিপির যে টেস্ট পাবে, বেসিক্যালি যে টেস্ট পাবে, সেম টেস্ট কিন্তু তুমি যদি গুজরাটে যে খাও, গুজরাটে কিন্তু সেম টেস্ট পাবে। মেঘালয়ে তুমি যদি খাও, মেঘালয়ে সেম টেস্ট পাবে। আসামে যদি খাও সেম টেস্ট পাবে। তুমি যদি কাশ্মীরে যে খাও কেএফসির কোনো দোকানে যে, সেম টেস্ট পাবে। ওরা এটা কেন হয়, কেন এটা সেম টেস্ট হচ্ছে, কে বলবে? সেম টেস্ট কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? তোমার ব্যারাকপুরে সেগুলো কেএফসির নিজস্ব। তো তো শেপ দিয়ে আমি কি করব, জিনিসটা একটু ম্যাটেরিয়াল সেম হবে, একদম রেসিপিগুলো এক হচ্ছে। রেসিপিগুলো বলতে ওরা বলে দেয় যে কোন তেল দিয়ে তোমাকে রান্না করতে হবে, সেই তেলটা কত মিনিট কত সেকেন্ড ধরে ফোটাতে হবে, বা কত একটা মুরগির লেগ, ধরো আমি একটা লেগের কথা বলছি, একটা মুরগির লেগ বা একটা মুরগির বডি কতক্ষণ মানে কত মিনিট ধরে ডুবিয়ে রাখতে হবে, তার ওই যে যে মচমচে টাইপ যে জিনিসটা হয় সেটা কি কি মেটেরিয়াল দিয়ে সেটা তৈরি করতে হবে, ঠিক আছে, এইগুলো ওরা কিন্তু বলে দেয়। শুধুমাত্র তাই না, যে মুরগিগুলো ওরা খায় মানে ওরা বানায় না আমাদের জন্য, কাস্টমারদের জন্য, সেই মুরগিগুলো কিন্তু নর্মাল মুরগি না, মানে পাড়ার মুরগির দোকান থেকে ওরা কেনে না। কেএফসির প্রত্যেকটা রাজ্যে 4-5টা করে পোল্ট্রি ফার্ম বা হ্যাচারি ওদের ধরা থাকে। ওই হ্যাচারি কিন্তু ওই হ্যাচারির যা
মাংস হবে বা যে মুরগি হবে সেই মুরগি কিন্তু একদমই বাইরে বিক্রি করতে পারবে না, শুধুমাত্র কেএফসি ওদের মুরগি কিনবে। এবং চিক্স থেকে শুরু করে চিকেন অবধি। চিক্স মানে কি? চিক্স মানে কি? বেবি চিকেন। আচ্ছা, মুরগির বাচ্চা, চিক্স। তো চিক্স থেকে শুরু করে চিকেন হওয়া অবধি, মানে ছোট থেকে বড় হওয়া অবধি তাদের কি কি খাবে, কিভাবে তাদের রাখা হবে, কি কি ভ্যাকসিন তাদের দেওয়া হবে, কি কি ওষুধ দেওয়া হবে, তাদের খাদ্যদ্রব্য কিভাবে হবে, কখন কখন খাবে, সব কিন্তু কেএফসি বলে দেয়। এবং হ্যাচারি মালিকদেরকে ঠিক সেই অনুযায়ী তাদেরকে তৈরি করতে হয় বা বড় করতে হয় চিকেনগুলোকে, তারপরে ওরা চিকেনগুলো কিনে নেয়। এইভাবে হয়। এবং ওই চিকেনই কিন্তু পুরো ভারতবর্ষে, মানে ধরো কলকাতায় যদি বলি, পুরো কলকাতায় বা পুরো পশ্চিমবঙ্গের যেখানে যেখানে দোকান আছে সেই দোকানে পাঠানো হয়। ঠিক আছে, এইভাবে জিনিসটা হয়। আচ্ছা, তো তো এই জিনিসগুলো আলাদা হয়। তো এই জিনিসগুলো কিন্তু কেএফসি তোমাকে দিচ্ছে। আর তুমি কি দিচ্ছ? ডেকোরেশন, লাইট, তারপরে চেয়ার টেবিল, ওখানে যে যারা কাজ করবে তাদেরকে তুমি রাখছো টাকা দিয়ে, এগুলো তুমি করছো। তো এই হচ্ছে বেসিক্যালি ফান্ডা। ঠিক আছে, এবার আমি ক্লাসের মধ্যে ঢুকি। ফ্র্যাঞ্চাইজ অপারেট কি বলছে? ইন দিস কেস দ্য ওনার অফ এ ব্র্যান্ড allows the owner of a store to sell merchandise of his brand। বাংলাটা বলছি, ইন দিস কেস এই ক্ষেত্রে, দ্য ওনার অফ এ ব্র্যান্ডের যে ওনার মানে কেএফসি, অ্যালাউ দ্য ওনার অফ এ স্টোর, এখানে ওনার অফ এ স্টোর কে? আমি বা তুমি, যার দোকান, টু সেল মার্চেন্ডাইজ অফ হিজ ব্র্যান্ড। বাংলাটা আমি পুরোপুরি বলছি, ব্র্যান্ডের ওনার দোকানের ওনারকে অধিকার দিচ্ছে তার ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করার জন্য। এখানেও তাই হলো না, কেএফসি তোমাকে অধিকার দিল কেএফসি এর প্রোডাক্ট বিক্রি করার জন্য, সেম জিনিস। দ্য ওনার অফ দ্য ব্র্যান্ড ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজার। যে মানে কেএফসি কে এখানে ফ্র্যাঞ্চাইজার বলা হচ্ছে, ওনার অফ দ্য ব্র্যান্ড। এন্ড দ্য স্টোর সেলিং দ্য ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজি। এখানে তোমাকে বা যার দোকান তাকে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। মানে তুমি তুমি ব্যারাকপুরের যে কেএফসি দোকান আছে, যে দোকানের মালিক সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ঠিক আছে, আর কেএফসি হচ্ছে ফ্র্যাঞ্চাইজার। এক্সাম্পল হচ্ছে ম্যাকডোনাল্ডস ইজ এ ব্র্যান্ড হুইচ হ্যাজ ফ্র্যাঞ্চাইজি অল ওভার ইন্ডিয়া। ম্যাকডোনাল্ড হচ্ছে এমন একটা ব্র্যান্ড যার সারা ভারতবর্ষে ওদের দোকান আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন এইটুকু নিয়ে? কারোর কোনো প্রশ্ন? না স্যার, ক্লিয়ার আছে। প্রশ্ন থাকা উচিত। কিরকম প্রশ্ন থাকা উচিত তোমরা এখন জিজ্ঞাসা করতে? স্যার তাহলে হ্যাঁ। ফ্র্যাঞ্চাইজ আর আউটলেটের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স নেই কোনো, দুটোই দোকান। যেহেতু তুমি ফ্র্যাঞ্চাইজি নিচ্ছ না, তুমি ধরো আমি একটা কারখানার মাল তৈরি করি, তুমি বললে যে স্যার আমি আপনার কারখানার মাল আমি বিক্রি করব, আমার দোকানে বিক্রি করব, তো সেইখানে কিন্তু ফ্র্যাঞ্চাইজি হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কটা, ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তুমি ভাবলে যে আমি আমি হয়তো আমরা জুয়েলারি ব্যবসা করব, একটা দোকান খুলবো, আমি বা বড় বাজার থেকে জুয়েলারি কিনে এনে আমি বিক্রি করব, তো তুমি নিজের দোকানে বিক্রি করছো, সেটা হচ্ছে আউটলেট হচ্ছে। বেসিক সেম, তুমিও দোকান করছো, মানে ফ্র্যাঞ্চাইজি সেখানেও তোমার দোকান, কেএফসির দোকানটা তোমার দোকান, জুয়েলারি দোকানটা তোমার দোকান, ধরনটা পাল্টে যাচ্ছে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা এইটা আমাকে বলো তো, আমি কেন কেএফসির দোকান করছি? মানে আমি কেন আমার যে প্রফিট আছে সেটা আমি কেএফসি কে ভাগ দেব? কেএফসি দোকান কেন করবো? আমি তো নিজে একটা ভালো ফাস্ট ফুড দোকান করতে পারতাম না? আমি যদি এতই ফাস্ট ফুড, ব্র্যান্ডটার জন্য স্যার। কেএফসি স্ট্যান্ডার্ড এন্ড সেটেল ব্র্যান্ড, সেই কারণে। একদম, কেএফসির নাম সবাই চিনবে এক ডাকে। যেমন দেখো, তোমাদের তোমাদের নর্থ ব্যারাকপুরের কথাই বলছি, ওখানে অনেক ভালো ভালো দোকান আছে। ঠিক আছে, অনেক ভালো ভালো দোকান আছে ফাস্ট ফুডের, কিন্তু কেএফসির দোকান যখন খুলেছিল তখন কিন্তু তোমরা সব চাইতে বেশি আগে জেনেছো। তোমাদের ওখানে যত দোকান আছে ফাস্টফুড দোকান, সবার তোমরা জানো না হয়তো কতগুলো দোকান আছে, তাই না? তোমরা নর্থ ব্যারাকপুরে জানো না কতগুলো ফাস্টফুড দোকান আছে বা ভালো ভালো দোকান
একটা দুটো তোমরা নাম জানো বা তোমাদের পাড়ার দোকানের গুলোর জানো যে হ্যাঁ এখানে একটা দোকান আছে, তোমার নামও জানো না, তোমরা দোকানের নামও জানো না যে দোকানের নাম কি। তোমরা জানো যে এখানে একটা দোকান আছে। কিন্তু যদি একটা কেএফসি খুলে না তোমার পাড়াতে কেএফসি খুললে জাস্ট একটা দিন সময় লাগবে তোমার পাড়ার সবাইকে জানতে, তোমার পাশের পাড়ার লোকদের জানতে, তার পাশের পাড়ার লোকদের জানতে। মাত্র এক সপ্তাহের মধ্যে না পুরো নর্থ ব্যারাকপুর জেনে যাবে যে এখানে একটা কেএফসি দোকান খুলেছে। কেন? কারণ তুমি সবাইকে যে বলবে এই জানিস এখানে কেএফসি দোকান খুলেছে, অটোমেটিকলি মুখে মুখে মার্কেটিং হয়ে যাবে দোকানে। কারণ কারণ কেএফসি একটা ওয়েল নোন ব্র্যান্ড, একটা বিভৎস দামি ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড, তাই না? তো এই জন্য তুমি কেএফসিতে মানে তুমি আগ্রহী হবে। আর তাছাড়া তুমি ধরো তুমি যদি একটা ফাস্টফুডের দোকান তৈরি করতে, তোমার দোকানে কিন্তু প্রথমেই একটা জিনিসের দাম তুমি 100 টাকা রাখতে পারতে না। ধরো একটা লেগ পিসের দাম তুমি 100 টাকা রাখলে, প্রথমে পারতে না, কেউ কিনতো না, কারণ কেউ তোমার দোকানকে জানেই না, চেনেই না। কিন্তু সেই তুমি যখন নতুন কেএফসি দোকান খুলে যখন একটা লেগ পিসের দাম তুমি 100 টাকা রাখছো, কাস্টমার এসে কিনছে, হাসি মুখে কিনছে। কারণ কারণ কাস্টমার জানে যে আমি দোকান থেকে তো কিনছি না, আমি নিচ্ছি কেএফসি। কেএফসি একটা পুরোনো ব্র্যান্ড, দোকান নতুন হতে পারে কিন্তু কেএফসি পুরোনো, তো আমি কেএফসিটা খাচ্ছি, তো কাস্টমার তোমাকে বিলিভ করবে। আচ্ছা এখানে একটা কথা বলো তো, ধরো আমরা সবাই খেতে গেলাম, বা ধরো আমি খেতে গেলাম, আমি কেএফসি থেকে খেলাম, কেএফসি থেকে খেয়ে আমার পেট খারাপ হলো, মানে ধরো খুব বড়সড় পেট খারাপ হলো, আমার ফুড পয়জনিং হয়ে গেল, আমি রীতিমতো হাসপাতালে ভর্তি। তো আমি আমার এলাকার খুব হম্বা চম্বা লোক, আমি কি করলাম, আমি কেস ঠুকে দিলাম, আমি কেস ঠুকলাম। আমি কেস কার নামে ঠুকবো? কেএফসি নামে। একদম কেএফসি নামে ঠুকবো। কারণ কারণ আমি ধরো তুমি কেএফসির ফ্র্যাঞ্চাইজি নিয়েছো, কিন্তু দোকান কার নামে রয়েছে? দোকানে কিন্তু বড় বড় করে তুমি কেএফসি লিখেছো, তাই না? কেএফসি লেখা আছে বড় বড় করে। তো তুমি যখন আমি তোমার দোকানের নামে, বা আমি যদি তোমার দোকান থেকে কেএফসি কোনো প্রোডাক্ট খেয়ে আমি যদি অসুস্থ হই, আমি কিন্তু নালিশ করব দোকানের নামে। দোকানটা কার নামে রয়েছে? কেএফসির নামে। তো যদি থানা আদালত করতে হয় তো কেএফসি কে করতে হবে, কিন্তু আমাকে না, মানে তোমাকে করতে হবে না। তো কারণ তুমি দোকানের জাস্ট মালিক, তুমি কেএফসি প্রোডাক্ট বিক্রি করছো, তো কেএফসি ঝামেলা, কেএফসি কিন্তু ঝামেলা পোহাবে। তো এই জন্য না ওরা প্রচুর হাইজিন মেনটেন করে। ওরা মানে কাস্টমার কম হোক যা আসে না, কিন্তু ওরা প্রোডাক্টের কোয়ালিটিতে ওরা কোনো সময় আপোষ করে না। কারণ কি বলতো, কারণ ধরো সাপোজ আজকে আমি কেএফসি, আমি আমার থানাতে বা আমি আদালতে আমি নালিশ করলাম যে আমি কেএফসি থেকে ফুড পয়জনিং হয়েছে, আমার কেএফসি প্রোডাক্ট খারাপ। পরের দিনই না আনন্দবাজার পত্রিকাতে বড় বড় করে হেডলাইন চলে আসবে যে কেএফসির নর্থ ব্যারাকপুরে কেএফসির খাবার খেয়ে ওখানকার এমএলএ এর ছেলে বা এমএলএ ওখানে শরীর খারাপ হয়ে গেছে, বা এমএলএ হাসপাতালে ভর্তি, এরকম একটা টপিক চলে আসলো। বা ওয়েস্ট আনন্দে ওখানে কথা হচ্ছে, 24 ঘন্টা এটা নিয়ে আলোচনা হচ্ছে। এরকম যদি হয়ে যায় না, কেএফসি তে কেউই যাবে না, কেএফসির মার্কেট শেয়ার এরকম ভাবে নিচে চলে আসবে। তো এই জন্য কোনো সময় কোনো কোম্পানি চায় না যে তার কাস্টমাররা তাদের কাছ থেকে খারাপ প্রোডাক্ট পাক বা খারাপ ব্যবহার পাক। এই জন্য কেএফসি কিন্তু প্রচুর, মানে এই জন্যই এতটা ভরসা করতে পারি আমরা কেএফসি কে। কারণ আমরা জানি কেএফসি পুরনো ব্র্যান্ড, কেএফসি তার কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে না, খারাপ প্রোডাক্ট বিক্রি করে না, দাম বেশি হয় কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো হয়। ঠিক আছে? তো এই হচ্ছে কেএফসির ফান্ড, মানে এই হচ্ছে ফ্র্যাঞ্চাইজির ফান্ডা। তো কেস খাবে কিন্তু কেএফসি। তো এই জন্য অনেক সময় ওরা কি করে, অনেক সময় সারপ্রাইজ ভিজিট করে। হ্যাঁ ধরো আমি কেএফসির একটা স্টাফ, আমি হুট করে তোমার দোকানে গেলাম, দোকানে যে বললাম যে এইটা দিন তো, ওটা দিন তো, ওটা দিন তো, সেটা দিন তো, তুমি আমাকে দিলে, আমি খেলাম। খেয়ে যদি আমি বুঝি যে না এটা কোয়ালিটি কোনো মেনটেন করছে না, বা এই জায়গাতে মাংসটা কাঁচা কাঁচা রয়েছে, বা এই জায়গাটা ঠিক মতো রান্না হচ্ছে না, সিদ্ধ হচ্ছে না, কিছু কাঁচা রয়েছে, সাথে সাথে কিন্তু কেএফসি তোমার ফ্র্যাঞ্চাইজি ক্যান্সেল করে দেবে। কারণ কেএফসি কি বলতো, কেএফসি প্রত্যেক দিন কয়েকশো কোটি টাকার বিজনেস আছে ওদের। তোমার কাছ থেকে কয়েক হাজার টাকার জন্য ওরা তোমাকে মানে জিনিসটাকে ওরা বলবে না যে ঠিক আছে একটু কাঁচা আছে, ঠিক আছে, একবার মানে সাথে সাথে ক্যান্সেল করে দেবে তোমার সাথে ফ্র্যাঞ্চাইজি। তো অনেক টাফ জিনিসটা, তুমি হয়তো খুব তাড়াতাড়ি প্রসার পাবে, কিন্তু সেটাকে মেনটেন করতে অনেকে পারে না, অনেক ঝামেলা হয়।
তো এই হচ্ছে মধ্যে কথা, কোনো অসুবিধা আছে বুঝতে? ঠিক আছে, তো এই পর্যন্ত। কালকে আমি পড়াবো স্টোর বেস ডিটেল, মানে কালকে ক্লাস, আচ্ছা কালকে না, পরশুদিন ক্লাস, পরশুদিন না সোমবার দিন ক্লাস করবো স্টোর বেস ডিটেল নিয়ে। ঠিক আছে, আচ্ছা কালকে সবাই তাহলে দুটো মধ্যে জয়েন করে দিও, আমি তোমাদেরকে বলে দেবো, লিংক পাঠিয়ে দেবো, সেইভাবে জয়েন করে দিও। সবাই ক্যামেরা অন করো। স্যার প্রথম থেকে স্যার একটু আপনি স্লাইড আগে গুলো থেকে বললেন দেখান তো, না, কালকে আমি তো বললেন আগে প্রথম থেকে ক্লাস থেকে করবেন। স্ক্রিনটা দেখতে পাইনি কিছু। আচ্ছা, দুজন একসাথে বললো, আমি প্রত্যুষা তুমি আগে বলে নাও। স্যার প্রথম দিক থেকে আমি স্ক্রিনটা দেখতে আচ্ছা, পাইনি, স্লাইড গুলো ঠিক আরেকবার আছে, রিপিট ঠিক আছে, করুন ঠিক না। আছে, ঠিক আছে, ঠিক আছে। ফার্স্ট, আচ্ছা, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, ফার্স্ট স্লাইড হচ্ছে এটা ছিল, ঠিক আছে, এটার পরে এটা আসছে ইন্ডিপেন্ডেন্টলি ওন, উদাহরণ হচ্ছে কিরানা স্টোর, টেইলার শপ, মেডিসিন শপ। তারপরে চেইন ওন হচ্ছে এক্সাম্পল শপার স্টপ, ওয়েবসাইট, প্যান্টালুন। তারপরে আসছে ওন বাই ম্যানুফ্যাকচারের উদাহরণ হচ্ছে টাইটেন, লেমন। এক্সাম্পল থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। লিজ ডিপার্টমেন্টের উদাহরণ হচ্ছে ল্যাকমি, সেকশন, শপার স্টপ। বা তোমাদের দেখবে রিলায়েন্স ট্রেন্ডের মধ্যে অনেক বড় বড় দামি দামি ব্র্যান্ড রয়েছে, ওদেরও উদাহরণ তুমি টানতে পারো, সেম ব্যাপার। তাছাড়া আছে এটা ফ্র্যাঞ্চাইজি অপারেটেড, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কে কিছু বলছিল? আর কেউ কিছু বলছিল, বলো। আর কেউ কি কিছু বলছে? সবাই ক্যামেরাটা অন করো, আমি ছবি তুলবো। প্রত্যুষে এত ঠান্ডা লাগছে আজকে, তুমি হাইনেকের ই পরে আছো, গরম তো, আমি রীতিমতো ফ্যান চলছে আজকে, বিভৎস গরম আজকে। ওকে, শোভা তোমার ক্যামেরা, ওকে, তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আর কালকে সেম টাইমে জয়েন হয়ে যায়, আমি তোমাদের লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে, ওকে, বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, বাই। কালকে তাহলে দুটোর সময়, তাই তো স্যার? হ্যাঁ, দুটোর সময়। ওকে স্যার। দুটো। There's only one left.